আমি একজন ক্যানিং পূর্বের নাগরিক হিসেবে গর্ববোধ করি যে আজকের আমাদের বিধানসভায় 36,000 মানুষ বাংলার বাড়ি পেয়েছে, 1,20,000। এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য একটা করতালি দেবেন না সকলে মিলে? একটা বিধানসভায় 36,000 আমরা কখনো দেখিনি এই বাংলার বুকে। আমরা 34 বছর বামফ্রন্টের সরকারটা দেখেছি, একটা বিধানসভায় 36টা বাড়ি দিত না। আজ কিন্তু বাংলায় আমরা 36,000 বাড়ি পাচ্ছি একটা বিধানসভায়। এটা আমাদের কাছে অনেক বড় পাওনা। আজকের এখানে যারা আইএসএফ করেন, সেই আইএসএফ এর দালালদের বলি যে বিজেপির চামচাগিরি না করে, বাংলার সাম্প্রদায়িক দাঙ্গাকে উস্কানি না দিয়ে গণতান্ত্রিকভাবে লড়াই করুন। আজকের আমরা দেখছি একদিকে বিজেপির সঙ্গে আছে আইএসএফ, সঙ্গে আছে সিপিএম, যাদের আজকে কোনো অস্তিত্ব নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ইঞ্জিনকে আটকাতে গিয়ে সারা ভারতবর্ষের সমস্ত ইঞ্জিনটাকে পশ্চিমবাংলার মাঠে নামিয়ে দিয়েছে নরেন্দ্র মোদী। দেখবেন নরেন্দ্র মোদী ডেলি প্যাসেঞ্জারি করছে। ভদ্রলোক গতকালকে এসেছিল। অমিত শাহ প্রতিনিয়ত আসছে, দেশের মন্ত্রিসভার সদস্যরা প্রতিদিন আসছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে এত ভয় কেন? একজন আটপৌরে শাড়ি পরা মহিলা, পায়ে চটি দেওয়া মহিলা, আজকের একজন মহিলার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে সারা ভারতবর্ষের তাবড় তাবড় নেতারা পশ্চিমবাংলায় এসে বিছানা করে শুয়ে আছে। তবুও দেখা যায় ভোট গণনার সময় ওদের মুখে কালি জামা ঘষে দিয়ে বাংলায় তৃণমূল কংগ্রেস যেতে, এটা আমাদের কাছে অনেক বড় পাওনা। আমি তাই 3টে অঞ্চলের আমাদের যারা নেতৃত্ব আছেন তাদেরকে অনুরোধ করব, এই সাম্প্রদায়িক দাঙ্গাবাজ বিজেপি আর তার 5 গোলামে আইএসএফ আজকে যেভাবে ভাঙড় থেকে ক্যানিং থেকে শুরু করে যেভাবে হিন্দু মুসলমানদের মধ্যে বিভাজন তৈরি করছে, যেভাবে জাতপাতের রাজনীতি তৈরি করছে, যেভাবে ধর্মীয় উস্কানি দিচ্ছে, যেভাবে ভাঙড় ক্যানিংয়ের মাটিতে রক্তাক্ত করার চেষ্টা করছে, যেভাবে আমাদের একটার পর একটা তৃণমূল কংগ্রেসের কর্মীদের খুন করে আজকের ক্ষমতা দখল করার চেষ্টা করছে, আমি ক্যানিং পূর্বের মানুষের কাছে শুধু একটা আবেদন করব, আমরা গত বছর জিতেছিলাম 55,000 ভোটে, এবারে সেটা 55 নয়, 1,55,000 ভোটে জিতে ওদের মুখে শেলটা পুঁতে দিতে হবে। এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। কারণ গত 5 বছর ধরে আমরা যথেষ্টভাবে দায়িত্ব নিয়ে কাজ করেছি। আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা, আপনাদের সহযোগিতা পেয়েছি। আজকে দেখবেন এই বাংলার মাটিতে গায়ে জ্বালা ধরছে। হিন্দুদের মন্দির কেন করবে? তার জন্য কিছু কিছু দালালদের জ্বালা ধরছে। কই একবার তো বলো না যে মুসলমানদের কবরস্থানের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় হাজার হাজার কোটি টাকা খরচ করছে? কই একবার তো বলো না মুসলমানদের ঈদগাহ মাঠের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করছে? কই একবার তো বলো না আজকের ফুরপুরা শরীফ ট্রাস্ট বানিয়ে সেখানে কোটি কোটি টাকা খরচ করছে? আজকের গাজী বাবার মাজারের ট্রাস্ট বানিয়ে সেখানে কোটি কোটি টাকা খরচ করছে? আজকের পীরতলা মাজারের সেখানে কোটি কোটি টাকা খরচ হচ্ছে? একবার সে কথা বলো না। ঘুরে ফিরে এই ফুরপুরা শরীফের 2-3টে দালাল আছে। একটা দালালের নাম নওশাদ, আরেকটার নাম আব্বাস, আরেকটা দালাল নতুন করে তৈরি হয়েছে তোহা। এই 3 দালাল প্রতিনিয়ত মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুৎসা করছে। বলছে কেন জগন্নাথ মন্দির হবে? এই টাকাটা কি তোমাদের টাকা? মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যেমন ঈদগাহ করছে, তেমন মন্দির করছে, তখন কবরস্থানের টাকা দিচ্ছে, তেমনি প্রত্যেকটা সম্প্রদায়ের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে মানুষের পাশে দাঁড়াচ্ছে। এই যন্ত্রণা আজকের এরা বিভিন্নভাবে বাংলার সংখ্যালঘু মানুষকে, মুসলমান মানুষকে, খ্রিস্টান মানুষকে বিপদে পরিচালিত করার জন্য আজকের এই নোংরা খেলা খেলছে। আমাদের সেই বিষয়টাকে আমাদের মাথায় রাখতে হবে। কই নওশাদকে বলি 2021 সালে বিধায়ক হয়েছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে। গত কয়েক বছর ধরে কখনো নোটবন্দির নাম করে কোটি কোটি মানুষকে রাস্তায় দাঁড় করিয়েছে। নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনআরসি হয়েছে, সিএ হয়েছে, গোটা দেশের মানুষ আতঙ্কে অস্থির হয়েছে। নরেন্দ্র মোদীর নেতৃত্বে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে, চাল ডাল সর্ষের তেল
জিনিসের দাম বেড়েছে। নরেন্দ্র মোদীর নেতৃত্বে গোটা দেশ জুড়ে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে। আপনারা শুনলে অবাক হবেন, গত 5 বছরে 2,75,000 দাঙ্গা ভারতবর্ষে সংগঠিত হয়েছে। কোথাও মসজিদ ভেঙেছে, কোথাও মন্দির ভেঙেছে, কোথাও গির্জা ভেঙেছে, কোথাও গুরুদ্বার ভেঙেছে, কোথাও মুসলমান মানুষকে ধর্মান্তকরণ করা হয়েছে, কোথাও আদিবাসী মানুষকে ধর্মান্তকরণ করা হয়েছে। গোটা দেশ জুড়ে অস্থিরতা তৈরি করেছে। প্রতি 4 সেকেন্ডে একজন করে মাকে ধর্ষণ করা হয়েছে। গোটা দেশ জুড়ে যে অস্থিরতা তৈরি হয়েছে, কই একবারই নওশাদ সিদ্দিকীকে দেখিনি যে বিজেপির বিরুদ্ধে একটা মিটিং করতে, বিজেপির বিরুদ্ধে একটা মিছিল করতে, বিজেপির বিরুদ্ধে একটা রাস্তায় নামতে? কই একবার তো দেখিনি। যখন দেখছি তখন আমরা দেখি গোটা দেশের গরিব মানুষের পকেট কাটার জন্য আজকে জিএসটি নামক একটা বস্তু চালু করলো। আজকের আপনি হোটেলে খাবেন, আপনার যা বিল হবে তার সঙ্গে 18% জিএসটি। আপনি একটা জামা কিনবেন, সেখানে 5% জিএসটি। আপনি একটা শাড়ি কিনবেন, 5% জিএসটি। আপনি চাল কিনবেন, ডাল কিনবেন, সবজি কিনবেন, সেখানে 10%, 12% জিএসটি। আমরা দেখতাম, ইতিহাসে শুনেছিলাম যে ব্রিটিশরা গোটা দেশকে শোষণ করত। আর আমরা বর্তমানে দেখছি আমাদের দেশের সরকার, বিজেপির সরকার আজকে গোটা দেশের মানুষকে আজকের ভাতে মারছে, গরিব মানুষকে আজকে রক্ত চুষছে। এটাই হচ্ছে ভারতবর্ষের অবস্থা। কই একবার নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকীর মতো লোকেরা একবার তো বিজেপির বিরুদ্ধে কথা বলছেন না? ঘুরে ফিরে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, শওকত মোল্লার বিরুদ্ধে গোলা ফাটাচ্ছেন, আরও আমাদের নেতাদের বিরুদ্ধে গোলা ফাটাচ্ছেন। কই একবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তো কথা বলছেন না? কারণটা কি? বিজেপির টাকা নিয়ে এরা রাজনীতি করে। বিজেপি যদি টাকা না দেয়, আজ আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, কালকে বাদে পরশুদিন 48 ঘন্টার মধ্যে ওদের পার্টিটা পুরো উঠে যাবে। ওরা রাজনীতি আর করতে পারবে না, মাঠে নামতে পারবে না। যার কারণে বিজেপির বিরুদ্ধে ওরা কোনো কথা বলবে না। আপনারা জানেন, যখন দেশ জুড়ে বাঙালিদের উপর অত্যাচার হলো, বাংলায় কথা বললে তাকে খুন করে দাও, বাংলায় কথা বললে তাকে মাটিতে পুঁতে দাও, বাংলায় কথা বললে তাকে বাংলাদেশে পাঠিয়ে দাও, বাংলায় কথা বললে তাকে পাকিস্তানে পাঠিয়ে দাও, বাংলায় কথা বললে তাকে জেলে ঢুকিয়ে উলঙ্গ করে মারো। গোটা দেশ জুড়ে যখন এই ঘটনা ঘটল, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, আমাদের লোকসভা দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যখন আমরা দেখি লোকসভার ভিতরে যখন একদিকে লড়াই, আরেকদিকে গোটা বাংলা জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা যখন লড়াই করছি, তখন এই নওশাদ আব্বাসের মতো লোকেরা, কাপুরুষেরা, তারা তখন কোনো কথা বলে না। আর যখন ভোট আসে, তখন এই সংখ্যালঘু বাঙালিদের ভোট চাইতে, হিন্দুদের ভোট চাইতে, মুসলমানদের ভোট চাইতে তারা মানুষের দরবারে নেমে পড়ে। ধর্মের দোহাই দিয়ে বলে খামে ভোট দিলে নাকি জান্নাতে যাবে। আমি কোন দালাল কোথায় আছে একবার বলবেন? কোন হাদিসে, কোন কোরআনে কোথায় লেখা আছে যে খামে ভোট দিলে জান্নাতের সার্টিফিকেট পাওয়া যাবে, খামে ভোট দিলে স্বর্গে যাওয়া যাবে? আজ মুসলমানদের যেভাবে সর্বনাশের পথে ঠেলে দিচ্ছে, যেটা আগামী দিনে মানুষের যোগ্য জবাব দেবে। আমার এখানে অনেক মাদ্রাসার ছাত্ররা দাঁড়িয়ে আছে, আমি এখানে অনেক মুসলমান ভাই বোনেরা আছেন, ফেসবুক লাইভে অনেক আছেন। আমি প্রশ্ন করতে চাই, এই আব্বাসের মতো লোকেরা বলে ওনার জলসাতে মিটিংয়ে যে না যাবে সে নাকি কাফের হবে। কোন হাদিসে লেখা আছে? আর সে যদি মারা যায়, তার যে জানাজা পড়বে সে নাকি কাফের। আমি এই দালালকে জিজ্ঞাসা করতে চাই, এটা ইসলামে বলে নাকি তোমার নিজের বলা গোড়া হাদিস? আমি প্রশ্ন করতে চাই, আমরা আমাদের নবীজিকে আমরা তার নামে দরুদ পড়ি, এই আব্বাস বলে আমার নামে যদি দরুদ না পড়ো বিশ্বের মুসলমানদের নামাজ হবে না। কোন হাদিসে, কোন কোরআনে, কত পাড়ায়, কত ছেপড়ায় লেখা আছে? আমি এই দালালকে এই প্রশ্ন করতে চাই। এই আমরা জানি এই চন্দনেশ্বর দিয়ে কিছু আইএসএফ এর দালাল আছেন, সেই দালালগুলোকে বলি তোমার হুজুরকে গিয়ে বলো 24 ঘন্টা টাইম দিচ্ছি, তোমার হুজুর যদি 24 ঘন্টার মধ্যে দেখাতে পারে যে ওর নামে দরুদ পড়তে হবে, আমি কালকে রাজনীতি 24 ঘন্টার মধ্যে রাজনীতি ছেড়ে দেব। আমি এটা আজকে চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি। মুসলমানদের আজ কত রাস্তায় নামাবেন?
আজকে শুধু তাই নয়, বলে রাজ্য সরকারকে নাকি কেউ যদি সমর্থন করে তার নাকি ঈমান থাকবে না। বাংলার 3 কোটি মুসলমানের মধ্যে 2,80,00,000 মুসলমান যারা রাজ্য সরকারকে সমর্থন করে, তাহলে শুধুমাত্র ঈমান তোমার আছে আর তোমার ভাই নওশাদের আছে, আর কারণ নেই। এই ধরনের দালালতি নোংরামি করে বাংলার সংখ্যালঘু সমাজকে আজকে বিপদে পরিচালিত করতে চাইছে। আমি তাই আপনাদের বলি, আগামী দিনে আমাদের সকলকে লড়াই করতে হবে। আমি তারদা বলি, চন্দ্রেশ্বর 2 বলি আর সারসার বলি, এই 3টে অঞ্চলে তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে অনুরোধ করব, আগামী দিনে এই এলাকা থেকে আমরা যত বেশি সংঘবদ্ধ হতে পারবো, সাম্প্রদায়িক দাঙ্গাবাজি বিজেপি আইএসএফ এর বিরুদ্ধে যত বেশি লড়াই করতে পারবো, তত বেশি বেশি করে এই বাংলার সার্বিক উন্নয়নটা ঘটাতে পারবো। আর আমরা যদি লড়াইটা না করতে পারি, তাহলে এই এলাকায় থেকে আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে উন্নয়ন, সেই উন্নয়ন থেকে আমরা বঞ্চিত হব। আমরা নিশ্চিতভাবে একটা কঠিন পরিস্থিতির দিকে চলে যাব। এই বাস্তবতাকে মাথায় রেখে আমাদের এগোতে হবে। আমি তাই বক্তব্য দীর্ঘায়িত করব না। আমার এই এলাকার সর্বংশের তৃণমূল কংগ্রেসের কর্মীরা যারা আছেন, তাদের সকলের কাছে অনুরোধ করব, যত ভোট আসবে অনেক চক্রান্ত হবে। ওরা সিবিআই লাগাবে, ইডি লাগাবে, ইনকাম ট্যাক্স লাগাবে, এনআইএ লাগাবে। যত ভোট আসবে ওরা বিজেপি থেকে, ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে ওরা বিজেপি আরএসএস এর লোকেদের, বজরং দলের লোকেদের, দুর্গা বাহিনীর লোকেদের তত বেশি বেশি করে বাংলার মাঠে নামাবে। যত ভোট কাছাকাছি আসবে ওরা তত বেশি বাংলার সংখ্যালঘুদের মাথা যারা আছে টাকা পয়সা দিয়ে কিনে নিয়ে নিজেদের দিকে টানতে চেষ্টা করবে। ওরা যত ভোটটা এগিয়ে আসবে তত বেশি করে সেন্ট্রাল ফোর্স দিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীদের তাদেরকে প্যানিক তৈরি করার চেষ্টা করবে। আমি অনুরোধ করব আপনাদের কাছে, আগামী দিনে আমরা আছি আপনাদের সঙ্গে। সমস্ত শক্তিকে মোকাবিলা করে আমাদের সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মীদের এগোতে হবে এবং ক্যানিং পূর্ব বিধানসভা এবং ভাঙড় বিধানসভা, এই দুটো বিধানসভা থেকে লক্ষাধিক ভোটে জিতে ওদের মুখে ঝামাকারি ঘষে দিয়ে ইতিহাস তৈরি করতে হবে ক্যানিং ভাঙড়ের বুকে। সেই মানসিকতা নিয়ে আমাদের এগোতে হবে। আমি আশা করি আমার সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মীরা সকলে মিলে দায়িত্ব নেবেন এবং আগামী দিনের সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করতে, মৌলবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করতে, আগামী দিনে বাংলার উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে, আগামী দিনের সম্প্রীতি রক্ষা করতে, আগামী দিনে সকলকে এগিয়ে যেতে হবে। এই মানসিকতা নিয়ে আমাদের কাজ করতে হবে। আমার আত্মবিশ্বাস, এই 3টে অঞ্চল গত 21 সালের মধ্যে 2টো অঞ্চল আমরা হেরেছিলাম, একটা সারসার আর একটা তারদাম। এই 2টো অঞ্চলে এবারে তৃণমূল কংগ্রেস জিতবে। বিশেষ করে আজকে যে দালালরা, যে অসভ্য জানোয়াররা বলছে যে ক্যানিং পূর্ব বিধানসভা নাকি হেরে যাবে তৃণমূল কংগ্রেস, আমি তাদেরকে বলি, যদি মায়ের দুধ যদি খেয়ে থাকিস, যদি বুকের যদি পাটা থাকে, একবার ক্যানিং পূর্বে কিংবা ভাঙড়ে একবার ভোটের টিকিট নিয়েছে দাঁড়িয়ে যা, তবে তোদের বাপের বেটা বলবো। শুধুমাত্র ভণ্ডামি করে, নোংরামি করে, দালালতি করে, গরিব মানুষের পকেট থেকে টাকা কেটে সেই পকেট নিয়ে গাড়ি বাড়ি করে আর মুসলমানদের বিপদে পরিচালিত করা, বিজেপির হাতটাকে শক্তিশালী করা, এই যে নোংরামি, এই নোংরামি অবিলম্বে যদি বন্ধ না হয়, আগামী দিনে রাস্তাঘাটে সাধারণ মানুষ কেলাবে, তখন ঠেকাবার কেউ থাকবে না। এটা অন্তত তাদের মনে রাখা উচিত, কারণ এটা হচ্ছে ক্যানিং পূর্ব আর আমি নেতৃত্বে আছি ভাঙড়ে। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, ভাঙড় বিধানসভা যদি পৃথিবী যদি একদিকে হয়ে যায়, তারপরে কিন্তু তৃণমূল কংগ্রেস জিতবে, আটকাবার ক্ষমতা কারণ নেই। হুজুরকে বলি, লোটা সোটা কম্বলগুলো রেডি করে রেখে দাও। 2021 সালে অনেক করেছো। এখানে একজন আবার হুজুরের একজন চেলা আছে, স্বর্ণ চুরি করা মাল, উত্তর 24 পরগনা থেকে এখানে এসে ক্যান্ডিডেট হয়েছিল গতবারে। বাড়ির আন্ডারগ্রাউন্ডে সেখানে 100 জন সমাজ বিরোধী লুকিয়ে রেখেছিল। 40টা জ্যাক একসঙ্গে ঢোকানো যেত মোবাইলে চার্জ দেওয়ার জন্য। সেখানে বোমা বাঁধা হতো, সেখানে বন্দুক রাখা হতো। পরবর্তীকালে ভোট যেদিন গণনা হলো, সমাজ বিরোধীগুলো পালিয়ে গেল।
পুলিশ রিকভার করলো, সেখান থেকে বিভিন্ন রকম অস্ত্রশস্ত্র, এটা এই গোটা ভাঙড়ের মানুষ অনেকে জানে। কই আমরা তো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা কোনোদিন কোনো রকম এই এলাকায় একটা চকলেট পর্যন্ত পড়ে না। আজকে যে সমস্ত সমাজ বিরোধীরা আজকের আইএসএফ এর পাশে দাঁড়াচ্ছে সমাজ বিরোধী কার্যকরী করার জন্য, আমি তাদেরকে বলি এই এরিয়া কিন্তু কলকাতা পুলিশের জুরিডিকশনে। বোমা বন্দুক গুলির কথা ভুলে যাও, না হলে আগামী দিনে বারুইপুর জেলে গিয়ে তোমাদের বাস করতে হবে, কেউ তোমাদের আটকে রাখতে পারবে না, এটা অন্তত তোমরা মনে রেখো। আর আমি আমার তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে অনুরোধ